ইন্টারনেট, টেলিকম, অপটিক্যাল ফাইবার, ব্যান্ডউইথ, 4G কিংবা 5G এমন সব খটমটে শব্দের সাথে বাংলাদেশের পরিচয় খুব বেশি দিনের নয়। এগুলো কিন্তু শুধু নিছক সেবা নয়, এসব প্রযুক্তির অপব্যবহারে ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তি কিংবা দেশ। কিন্তু যাদের উপর নিয়ন্ত্রণের দায়িত্ব, তারা কতটুকু স্বাধীন হতে পেরেছেন সেটি নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন এসেছে। এবার যখন দেশের পালাবদল হলো, টেলিযোগাযোগ কাঠামোতে আসলে কী ধরনের পরিবর্তন আসলো সব জানতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন আপনাদের সাথে আছে। আমি তৌহিদ হোসেন, এবং এই বিষয়ে কথা বলার জন্য যিনি স্টুডিওতে আছেন তিনি একদম এই বিষয়ে কথা বলার জন্য যথার্থ ব্যক্তি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী আমাদের সাথে স্টুডিওতে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রশ্নটা এই যে আঙ্গিকটা টানলাম, এই প্রেক্ষাপট থেকে শুরু করতে চাই। দি আইডিয়া অফ রেভলিউশন, আমাদের দেশে ক্ষমতার পালাবদল হলো, পরিবর্তনের কথা আমরা বলছি। বিটিআরসি নিয়ে স্যার কী ধরনের প্রশ্ন থাকে সেটি নিয়ে আমি আরও ডিটেইলে পরে আসব, কিন্তু বিটিআরসির কার্যক্রমের কথা যদি আমি আপনাকে বলি, যেই আশা নিয়ে আপনারা কার্যক্রম শুরু করেছিলেন, এখন যেভাবে চলছে, কতটুকু আসলে নতুন বাংলাদেশের আশা পূরণ করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ যমুনা টিভিকেও। আমাদেরকে বুঝতে হবে আমরা যে খাতটা নিয়ে কাজ করছি, টেলিযোগাযোগ খাতটা, এটা হচ্ছে একটা রিয়েল টাইম সার্ভিস বা সেবা দিয়ে থাকে। এখানেও রাতারাতি যে পরিবর্তন করাটা সম্ভব সেটাও না, এবং সেটা উচিতও না। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত। কিন্তু এই আলোচনায় আসার আগে আমাদেরকে খুব ছোট্ট করে আগে বুঝতে হবে যে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে বা কী ধরনের রিফর্ম আমাদের দরকার, কী ধরনের পরিবর্তন দরকার। আমি এই ইন্ডাস্ট্রিতে দেখি প্রথমতই আমাদের একজন গ্রাহকের কাছে যখন একটা কল যায়, আপনি আমাকে কল করলেন, আমার কাছে আসলো, গ্রাহকের বোঝার কথা না, এবং গ্রাহক প্রায়শই বোঝেন না যে এটা কতগুলো লেয়ারের মাঝখান দিয়ে এসছে। এর মাঝখানে অনেকগুলো লেয়ার আছে, টেকনিক্যাল লেয়ার রয়েছে অনেকগুলো। কালের বিবর্তনে নানা রকম প্রয়োজনে এই লেয়ারের সংখ্যা এত বেশি হয়েছে যে এখন আমাদের কাছে মনে হচ্ছে এতগুলো লেয়ার হয়তো দরকার নেই, এই জায়গায় কিছুটা পরিবর্তন দরকার হবে কোয়ালিটি অফ সার্ভিস বাড়ানোর জন্য এবং সেবাকে সাশ্রয়ী করার জন্য। এটা যেমন এক ধরনের প্রবলেম হয়েছে। আরেক ধরনের প্রবলেম হয়েছে, এক একটা লেয়ারে অনেক জায়গায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিরিক্ত লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যেমন কোনো লেয়ারে হয়তো 5টা-6টা লাইসেন্স সাস্টেনেবল ছিল, সেখানে 25 থেকে 30টা লাইসেন্স দেওয়া হয়েছে, যার ফলে একটা অসুস্থ প্রতিযোগিতা হয়েছে। এমনকি এই যে মাল্টিপল লেয়ার আছে, কোনো কোনো কোম্পানির সব লেয়ারের লাইসেন্স আছে। সব লেয়ারের লাইসেন্স যদি থাকে, তাহলে এর মধ্যে একটা প্রাইস অসুস্থ প্রতিযোগিতার একটা সুযোগ এইটা তৈরি হয়। এই একটা জিনিস আছে। কোথাও কোথাও আছে যে ট্যারিফ দেওয়া আছে, যে রেট দেওয়া আছে, সেই রেটটা হয়তো কোনো পার্টিকুলার একটা গ্রুপকে একটু বেশি অ্যাডভান্টেজ দেয়। এই ধরনের অনিয়মগুলি হয়ে আছে। এই অনিয়মগুলি করার ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ কোথায়? আমাদের এক নম্বর বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা বললাম, যে আমাদের সেবাটাকে বিঘ্নিত না করে এটাকে পরিবর্তন করতে হবে। তার হুট করে করা যাবে না। এটা যেমন একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, এটাকে আমাদেরকে করতে হবে, এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ সরাসরি জড়িত। এই মুহূর্তে সরকার রেভিনিউ নিয়ে কতটা রিস্ক নেবে, এটাও একটা ব্যাপার, এটাও আমাদের একটা চিন্তা করতে হয়। আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হয়, চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে আমরা তো রেগুলেটর যে কাজ করব, রেগুলেটরের যে একটা স্বাধীনতা দরকার, সেটা নিয়ে হয়তো পরে আপনি কথা বললে আমি আরও বিস্তারিত করব। আমাদের সরকারের পূর্ব অনুমোদন লাগে, সো ওইখানে আরেকটা সময় একটু বেশি লাগে এই জন্য। কিন্তু তার মধ্যে যে আমরা কাজ করছি না তা না। আমরা অনেক জায়গায়, যেমন কিছু কিছু জায়গায় আমরা লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি, কিছু কিছু লাইসেন্সের অপারেশন বন্ধ করে দিয়েছি, কিছু কিছু জায়গায় জরিমানা করছি, এবং কিছু কিছু জায়গায় এই যে ট্যারিফ বা রেট আছে, এটা পরিবর্তনের জন্য সরকারকে আমরা সুপারিশ করছি। এগুলো হচ্ছে ইমিডিয়েট কাজগুলো। কিন্তু আমাদের প্রধান যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা আছে এই মুহূর্তে, এই নেটওয়ার্কটা যেহেতু অনেক লেয়ার হয়ে আছে, এবং ভার্টিক্যালি হরাইজন্টালি দুই দিক থেকেই, এই পুরো জিনিসটাকে আমাদেরকে রিভিউ করে একটা সিম্পল এফিশিয়েন্ট একটা নেটওয়ার্ক টপোলজিতে আসতে হবে। এইটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এইটা নিয়ে কাজ করার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই চেঞ্জটা আমরা রাতারাতি করতে পারি না। এই জন্য একটা ইকোসিস্টেম আছে, একটা ইনভেস্টমেন্ট আছে, একটা নেটওয়ার্ক আছে। এদেরকে যখন চেঞ্জ করতে যাব, লাকিলি 2026-এর শেষের দিকে এবং 2027-এ গিয়ে এই বড় বড় লাইসেন্সগুলোর বেশিরভাগই লাইসেন্সিং রেজিমটা সময়টা শেষ হয়ে যাবে। আমরা টার্গেট করছি এই সময়টাকে হাতে নিয়ে আগামী 1-1.5 বছরের ভিতরে এই পুরো নেটওয়ার্ক টপোলজি এবং এই নেটওয়ার্ক টপোলজিকে সাস্টেইন করার জন্য যে লাইসেন্সিং রেজিমটা আছে,
এইটা পুরোটা রিভিউ করার জন্য এটা আমরা কাজ করছি। একটা বিষয় স্যার আমার মনে কৌতূহল আসলো, আপনি যে লেয়ারগুলোর কথা বলছেন, ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে টেলিকম রেগুলেশনের, সেখানে আসলে এই ধরনের লেয়ার আছে কিনা বা এই ধরনের লেয়ার রাখার সুযোগ আছে কিনা বা তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, যদি না থাকে কিভাবে এতগুলো লেয়ার তৈরি হয়ে গেল? এমনকি আপনি বলছেন যে একই ব্যক্তির বা একই প্রতিষ্ঠানের বিভিন্ন লেয়ারে তাদের লাইসেন্স নেওয়া ছিল, সো এটা করা সম্ভব কিভাবে হলো সেটা আমি জানতে চাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেমন আইওএফ এর কথা বলতেই পারি যে এটি আসলে বেআইনি, এটি হওয়ারই থাকারই কথা ছিল না। এই লেয়ারগুলোকে যদি হঠাৎ করেই স্যার এখন বাদ দিয়ে দেওয়া না যায়, তার মানে কি আমরা এরকম ধরে নিচ্ছি যে যারা সুবিধা নিচ্ছিল এখনো তারা আরও কিছুদিন সুবিধাটা নিতে পারবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আগে আমরা বুঝে নিই লেয়ারগুলোর কেমন করে হলো। তার আগে কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে লেয়ার আছে কিনা। লেয়ার আছে, বিভিন্ন রকমের লেয়ার আছে, এক এক দেশ এক এক রকম। তবে বাংলাদেশের মতো এত জটিল নেটওয়ার্ক মনে হয় খুব কম আছে। কারণ আছে, এটা আমাদের ইভলিউশনটা যদি বুঝতে পারি তাহলে হয়তো সহজে বুঝতে পারবো। আমি শুরুতেই বলেছি যে একজন গ্রাহকের কাছে যখন একজন গ্রাহকের কাছ থেকে আরেকজন গ্রাহকের কাছে কল আসে, গ্রাহক নিজে অনুভব করেন না যে এর মাঝখানে অনেকগুলো লেয়ার আছে কি নাই, এটা অনুভব করেন না। একটা সময় কোনো একটাই লেয়ার ছিল। আমাদের মোবাইল কোম্পানিগুলি যখন আসে, বিদেশ থেকে কেউ কল করলে বা দেশ থেকে কেউ কল করলে সেই কলটা মোবাইল কোম্পানিগুলোই রিসিভ করতো, করে তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে দিত। এই পুরাটা একটাই লেয়ার ছিল। একটা সময় গিয়ে দেখা যায় যে এই যে লেয়ারের মাধ্যমে কতগুলো কল আসছে বা আসছে না, কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে, এর কোনো ভিজিবিলিটি সরকারের নাই। সরকারের না থাকার ফলে এর যে কী রাজস্ব আয়, কী রেভিনিউ হবে, এইটার কোনো সরকারের, যার ফলে প্রচুর ফাঁকি দেওয়া হতো এখানে। এইটার একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য এই লেয়ারগুলো আসার শুরু। যেমন কি করা শুরু হলো, আসলে হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ভয়েসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ক্ষেত্রে ইন্টারনেটের জন্য আইআইজি। এই যে লেয়ারগুলি আসা শুরু করলো, এই লেয়ারগুলি আসা শুরু করলো মূলত অ্যাকাউন্টেবিলিটির জন্য। আরেকটা বড় লেয়ার তৈরি হয়েছে, আমরা যেটাকে বলি ট্রান্সমিশন নেটওয়ার্ক। ট্রান্সমিশন নেটওয়ার্ক মানে কি? মানে হচ্ছে ধরেন আপনি যখন মোবাইলে কথা বলেন, আপনার মোবাইলটা কাছের একটা টাওয়ারে কানেক্ট করে, কিন্তু সেখান থেকে আপনি ধরেন তেঁতুলিয়া থেকে টেকনাফ কল করছেন। সো টেকনাফে গিয়ে আবার একটা টাওয়ার থেকে মোবাইল হ্যান্ডসেটের মধ্যে যায়। এর মাঝখানে যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা ট্রান্সমিশন নেটওয়ার্ক বলি। এই কানেকশনটা ফাইবার অপটিক এবং কোথাও কোথাও মাইক্রোওয়েভের মাধ্যমে, যেটা গ্রাহক সরাসরি জানছেন না। এই পুরো নেটওয়ার্কটা ছিল হচ্ছে মোবাইল অপারেটরদের দখলে। এখন এইটা থাকায় অসুবিধা যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের তো ফিক্সড ব্রডব্যান্ড দরকার ছিল, ওয়াইফাই বা বাসায় যে লাইন দিয়ে, ওরাই ট্রান্সমিশনটা নেবে কোত্থেকে? এদের ট্রান্সমিশন নেওয়ার কথা যে মোবাইল অপারেটরদের কাছ থেকে, কিন্তু এটা তো মোবাইল অপারেটরদের সরাসরি ফর দেয়ার ইন্টারেস্ট না, এটা তাদের ইন্টারেস্ট বিঘ্নিত করে। সো ওনারা তখন এখানে কোঅপারেট করতে চাইতেন না। এই জন্য যখন করা হলো, এই জন্য ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে আলাদা করা হলো, যেটাকে আমরা এনটিটিএন বলি, নেশন রাইট যে ট্রান্সমিশন নেটওয়ার্ক। এইটা আলাদা করা হলো, এটা আরেকটা লেয়ার তৈরি হলো। একটা সময়ের জন্য এই লেয়ারগুলোর প্রয়োজনীয়তাটা ছিল তখন। কারণ কি? কারণ হচ্ছে তখন ব্যবসাটা ছিল কানেক্টিভিটি, ভয়েস এবং এসএমএস কানেক্টিভিটি। ইন্টারনেট যখন আসলো এরপরে ইন্টারনেটটাকেও দেখা হলো একটা কানেক্টিভিটি বন্ধু, কিন্তু ওইখানে যখন আপনারা এই যে ভাইবার হোয়াটসঅ্যাপের মতো কল যখন আসা শুরু করলো, তখন আমরা ভয় পেলাম যে না, ইন্টারনেটের মাধ্যমে ভিওআইপি হয়ে তখন আমার ভয়েসের রাজস্বটা কমে যাচ্ছে, ওইটাও আবার চেক করতে হবে, ইত্যাদি কারণে এই লেয়ারগুলো তৈরি হয়েছে। কিন্তু এখন সারা বিশ্বজুড়ে যখন দেখা যাচ্ছে যে শুধু ভয়েস তো এখন কমে যাচ্ছে, ইন্টারনেটের উপরেই আলাদা একটা জগৎ তৈরি হচ্ছে। এইটাকে ইন্টারনেট ফ্রেন্ডলি করতে হবে, ডেটা ফ্রেন্ডলি করতে হবে। এই জন্যই আমাদের ওই যে নেটওয়ার্ক টপোলজি যেটাকে করা। এরপরে যদি আমি আসি, আপনি আইওএফের ইস্যুতে বললেন, আইওএফের বেআইনি বললেন বা ইত্যাদি। আইওএফের জিনিসটাও বুঝতে হবে, এটা রেট কারেকশনের একটা বিষয় ছিল। জি, আসছি আমি। আইওএফের জিনিসটা হুট করে ঢালাওভাবে মন্তব্য করে ফেলাটা যাবে না, এটা ঠিক হবে না। আইওএফ নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমরাও কথা বলি। আইওএফের অনেক সুবিধা অসুবিধা আছে, ওই জিনিসটা বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। আইওএফ মানে কি? আইওএফ হচ্ছে আইজিডব্লিউ অপারেটার্স ফোরাম, আমাদের যেটা বললাম ইন্টারন্যাশনাল গেটওয়ে, এই গেটওয়ে অপারেটরের ফোরাম। এই গেটওয়ে আমি বলেছি কেন এসেছে হচ্ছে ওই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করার জন্য। শুরুতে বিটিআরসির সুপারিশ ছিল 4টা থেকে 6টা লাইসেন্স হইলে ইট শুড বি গুড এনাফ। আমাদের দেশের যে ব্যান্ডউইডথ, মানে যে কল আসে সেই কল পাওয়ার জন্য ঠিক ছিল, এবং শুরুতে মনে হয় এরকম 6টার মতো ছিল। কিন্তু অসুবিধা হলো, দেখা গেল যে এতে করে একটা ভিজিবিলিটি তৈরি হলো যে এত কল আসছে এবং
এত টাকা সরকারের পাওয়ার কথা, কিন্তু শুরুতে যারা আসছিলেন তারা সরকারকে টাকাটা দিলেন না। না দিলে আপনারাই দেখেন, রিপোর্ট করেন এই যে 921 কোটি না 928 কোটি টাকা যেন বাকি রয়ে গেছে ওই 6টা আইজিডব্লিউ অপারেটরদের কাছে। ওটা আমরা এখনও আদায় করতে পারিনি। এদের অনেক লম্বা কেস লড়া হলো, ওদের অনেকের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে, কিন্তু টাকাটা তো আদায় হয়নি। সো কাগজে কলমে টাকা আছে, কিন্তু সরকার সেই রাজস্বটা পায়নি। তখন এই আইডিয়াটা আসলো যে ইন্টারনেট, এর মাঝখানে আবার হলো কি, এর মাঝখানে লাইসেন্স বাড়তে বাড়তে, মানে ওনাদের এটা দেখে অনেকেই ভাবলেন যে এখানে নিশ্চয়ই অনেক বড় ব্যবসা আছে। এই লাইসেন্স বাড়তে বাড়তে মনে হয় প্রায় 28টা মতো লাইসেন্স হয়ে গেল। এখন এতদিন তো আর নাই, বিজনেস কেস নাই। যেখানে 5টা-6টা কোম্পানি হলে ছিল, সেখানে 28টা কোম্পানির বিজনেস কেস নাই। তখন এদের মধ্যে একটা বিশাল অসুস্থ প্রতিযোগিতা শুরু হলো, এবং ওই যে ইলিগাল ভিওআইপি, যেটা ইলিগাল ভিওআইপি গেল বেড়ে। তার উপর হচ্ছে কি, তার উপর এই ইকোসিস্টেমটা বুঝতে হবে আমাদেরকে। বাইরে থেকে যখন আমাদেরকে কেউ একটা কল করে, সেই কলটা আমাদের দেশে আসে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে। ক্যারিয়ার যেমন হচ্ছে ধরেন ভোডাফোন, যেমন ধরেন টাটা, রিলায়েন্স, এগুলির মাধ্যমে আসে। এই টাকাটা গ্রাহকের কাছ থেকে কালেক্ট করে কে? কালেক্ট করে গ্রাহক যেখান থেকে কল করছেন সেই অপারেটর সেই টাকাটা কালেক্ট করে তারপর আস্তে আস্তে এটা ডিস্ট্রিবিউটেড হয়। সো ইন্টারন্যাশনাল ক্যারিয়াররা আমাদের দেশে এই টাকাটা কাকে দেন হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে যারা আছে, আইজিডব্লিউরা এখান থেকে টাকা নিয়ে এইখান থেকে তারা এর পরের লেয়ারগুলোতে দেওয়ার কথা। এই যে এক্সচেঞ্জ আছে, তারপর মোবাইল অপারেটর আছে, বা যে অপারেটর কাছে, এদের কাছে দেওয়ার কথা। সো শুরুতে যারা করেছিলেন ওনারা এই টাকাটাও দিলেন না, এই টাকাটাও গেল আটকে। সো ইত্যাদি কারণে ইন্টারনেট ওনারা নিজেরাই আসলেন, আইজিডব্লিউরাই আসলেন যে আমরা একটা ফোরাম তৈরি করি, সো দ্যাট আমাদের ভিতরে একটা ভিজিবিলিটি এবং কোঅর্ডিনেশন থাকে। এইটা হয়, সুবিধা হয়েছে এই ডিস্ট্রিবিউশন এবং এই টাকার কালেকশনটায়, রেভিনিউ কালেকশন একটা ডিসিপ্লিন আসছে। এখন পর্যন্ত রেভিনিউ কালেকশন হচ্ছে। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে দুইটা জায়গায় প্রবলেম। একটা হচ্ছে ওনারা ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট করলেন ওইখানে কিছু বৈষম্য ছিল। আরেকটা ছিল হচ্ছে যে রেটে ওনারা আনেন তার চেয়ে অনেক কম রেটে ওনারা গভর্নমেন্টের সাথে রেভিনিউ শেয়ার করেন। এই দুইটা জায়গায় হচ্ছে প্রবলেমটা। সো আমাদেরকে করতে গেলে করতে হবে হচ্ছে এই দুইটা জায়গায়। ওনাদের ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা আমরা অলরেডি বলেছি, ওনারা ঠিক করছেন। আর রেটের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের আসে হচ্ছে 0.4 সেন্ট করে, অথচ দেখেন আমাদের পাশের দেশ ভারতে আসে এটা হচ্ছে 2.75, পাকিস্তানে মনে হয় আসে 8.5 সেন্টের মতো, আমার এক্স্যাক্টলি মনে নাই। নেপালেও এরকম 14-15 সেন্ট হবে, মালদ্বীপে 16-17 সেন্ট এরকম। আমাদের সেটা আমরা রেট করেছি হচ্ছে 0.4 সেন্ট মাত্র। এই 0.4 সেন্টে কী হয়, এই 0.4 সেন্টে তারা রেভিনিউ শেয়ার করে গভর্নমেন্টের সাথে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মার্কেটে যখন যাই তখন দেখি প্র্যাকটিক্যালি ওনারা কল আনেন 1 সেন্ট, 0.95 সেন্ট এরকম। তাহলে মাঝখানের এই যে 0.4 সেন্টের উপরের গ্যাপটা কোথায় যায়? ওনারা রেখে দেন। ওনারা বলেন এটা হচ্ছে ওদের কস্টিং। এই জায়গাটা হচ্ছে একটা গ্রে এরিয়া। এই জায়গাটা কখনোই ওইভাবে করে স্টাডি করে দেখা হয়নি যে আসলে কতটুকু জাস্টিফাইড আর কতটুকু জাস্টিফাইড না। সো এইটা আমরা সম্প্রতি এই ফ্লোর রেট যেটা আছে এটাকে আমরা রেইজ করার জন্য, যেহেতু আমাদের পূর্ব অনুমোদন লাগে, আমরা সরকারের কাছে প্রপোজাল দিয়েছি। সরকার এটা যদি স্যার আমি ছোট্ট করে একটু জানতে চাই, তারপর আমরা একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে এই আইওএফ বহাল রাখার পক্ষে কি আপনি এখনো? আমি যে বললাম আইওএফের সুবিধা আছে। আইওএফের সুবিধাটা আছে হচ্ছে একটা ভিজিবিলিটি হয় এবং গভর্নমেন্টের রেভিনিউটা একেবারে ক্লিয়ারলি আসা হয়। কিন্তু আইওএফ রাখা যেতে পারে, কিন্তু ওই দুইটা অ্যামেন্ডমেন্ট করে। একটা হচ্ছে না, প্রথম কথা হচ্ছে আইওএফ এক জিনিস আর আইজিডব্লিউ আরেক জিনিস। আইওএফ ইজ এ ফোরাম অফ আইজিডব্লিউ, কিন্তু এই 27-28টা আইজিডব্লিউ থাকার কোনো যৌক্তিকতাই নাই। এইটা আস্তে আস্তে আমাদের কমাতে হবে। আমি যে সাস্টেনেবল রিফর্ম যেটার কথা বললাম সেটাতে আমরা শুধু নাম্বার অফ লাইসেন্সে কমাবো তা না, এই যে এতগুলো ধরনের লাইসেন্স আছে এগুলো আমরা রিভিউ করছি। হয়তো এত ধরনের লাইসেন্সও থাকবে না এবং প্রত্যেকটা ধরনের মধ্যে এতগুলো লাইসেন্সও থাকবে না। আমরা একটা বিরতি নিব। বিরতির পর দর্শক আমরা ওপিনিয়নে আরও বাংলাদেশের টেলিকম সেক্টরের আরও আদ্যপান্ত জানার চেষ্টা করব বিটিআরসি চেয়ারম্যানের কাছ থেকে। আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। স্যার আমরা কথা বলছিলাম যখন আমাদের টেলিকম সেক্টর নিয়ে
আমরা যখন এই সরকারের বা ক্ষমতার পালাবদল দেখলাম, একটা বিষয় খুব, আমি বলবো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা ছিল ইন্টারনেট শাটডাউন। এই ইন্টারনেট শাটডাউন করে আসলে অনেক ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এমন অভিযোগ শিক্ষার্থীদের তরফ থেকে আন্দোলনের সময়ই ছিল। ইন্টারনেট শাটডাউন করাটা আসলে কতটা যৌক্তিক হয়েছে সেই প্রশ্ন আমি করব না স্যার, কিন্তু এইটার সিদ্ধান্ত, ইন্টারনেটটা যে কোনো সময় বন্ধ করে দেয়া যেতে পারে, এটি আসলে আগামীতে বিটিআরসি বহাল রাখবে কিনা, যদি রাখে সেটার কত আইনগত ভিত্তি আছে কিনা, কারণ বিটিআরসির উপর মানুষের ব্যাপক ক্ষোভ হয়েছিল এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে। আমি একজন টেকনোক্রেট মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পানি, বিদ্যুৎ ইত্যাদি যেরকম মানুষের মৌলিক অধিকার, ইন্টারনেট ওরকম হয়ে গেছে, এটা মৌলিক অধিকার। এটা নিয়ে আর আমার আর্গুমেন্ট করার দরকার নেই। এটা নানা কারণ আছে, নানা কারণে এটা মৌলিক অধিকার। ইন্টারনেট বন্ধ করার কথা যদি বলি, প্রথম কথা হচ্ছে বিটিআরসির কোনো টেকনিক্যাল ক্যাপাবিলিটি নাই, কারণ বিটিআরসি কোনো সার্ভিস প্রোভাইডার না। বিটিআরসির কোনো টেকনিক্যাল ক্যাপাবিলিটি নাই ইন্টারনেট বন্ধ করার। বিটিআরসির রেগুলেটরি ক্যাপাবিলিটি আছে, কিন্তু এই রেগুলেটরি ক্যাপাবিলিটিও সরকারের আদেশ ছাড়া বিটিআরসি করতে পারে না। আমি মনে করি এটা থাকা কোনোভাবেই উচিত না। আইনের ব্যাপারটা বিটিআরসির না, আইনের ব্যাপারটা মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় আমাদের কাছে সুপারিশ চেয়েছে, আমরাও মন্ত্রণালয়কে সাজেস্ট করেছি আইনে যেন এমন জিনিসটা থাকে যে পানি, বিদ্যুৎ যেভাবে বন্ধ করা যায় না, ওই একইভাবে ইন্টারনেটও যেন কোনোভাবে বন্ধ করা না যায়। এরকম একটি জায়গা যদি থেকেই থাকে স্যার, সেরকম একটা আলোচনা হচ্ছিল যে বিটিআরসির যদি সরকারের সিদ্ধান্ত আসে, সেটি ছাড়া বিটিআরসির পক্ষ থেকে কি আসলে যে কোনো সময় ইন্টারনেট নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা আমাদের যারা দর্শক তারা জানতে চান, এটাই আসলে আরেকটু যদি স্পষ্ট করতেন। না, এটা সম্ভব না। আর প্রথমত আমি যদিও এই অ্যাপয়েন্টমেন্টটা নতুন, বাট বিটিআরসিতে অনেক আগে আমি একসময় ছিলাম, আমার এক্সপিরিয়েন্স থেকেও আমি জানি এটা বিটিআরসি কখনো করেও না, নিজের থেকে কখনোই করে না। এমনকি অপারেটরদেরকে যদি বলাও হয় এটা বন্ধ করার জন্য, ওরাও অথরিটি ছাড়া করে না কখনো। ওকে, তার মানে সেটা আসলে সিদ্ধান্ত আসলো যেটা সারা সেবা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এটি ডিপেন্ড করে। একটি বিষয় আমি জানতেই চাই, সেটি হচ্ছে যে আমরা যখন ইন্টারনেট সেবার কথা বলছি, কয়েকটা আন্তর্জাতিক কোম্পানি বা সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিন, এগুলোকে নিয়ে ইদানিং খুব আলোচনা হয় যে এগুলোর আরেকটু নিয়ন্ত্রণ বাংলাদেশে থাকা উচিত, কনসিডারিং দ্য ইউসেজ রাইট নাও। সেটা ফেসবুকের ক্ষেত্রে ভাবা হয়, গুগল বা ইউটিউবের ক্ষেত্রে ভাবা হয় যে এদেরকে আরেকটু কন্ট্রোল, আমি শব্দটা বলবো না, কিন্তু তাদেরকে আরেকটু বাংলাদেশে অপারেশনের ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত। এটা এনশিওর করার জন্য বিটিআরসি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের একটা ডেটা সেন্টার বাংলাদেশে করা যায় কিনা, সেটি নিয়ন্ত্রণের জন্য কিনা আমি জানি না, কিন্তু সেরকম আলোচনাও কিন্তু আমরা হতে দেখেছি। এই ধরনের বিদেশি কোম্পানিগুলোকে নিয়ে আপনাদের ভবিষ্যতের ভাবনা কি? আমি কন্ট্রোল কথাটা ব্যবহার করতে চাই না, কারণ কন্ট্রোল কথাটার মধ্যে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিরোধী ভাব আছে। আমি কন্ট্রোলের কথা বলতে চাই না, আমি রাদার কোলাবোরেশনের কথা বলতে চাই, আমি কোঅপারেশনের কথা বলতে চাই। হ্যাঁ, সেদিক থেকে ওনাদের ডাটা সেন্টার, মানে এটা তো একটা জেনারেল টার্মে বলি আমরা ডাটা সেন্টার, ডাটা সেন্টার আমাদের এখানে আসলে আমাদের কোঅপারেশনের সুবিধা হয়। শুধু তা না, আমাদের বাণিজ্যিকভাবেও সাশ্রয়ী হয়, কারণ এখন হচ্ছে এই ডাটা সেন্টারগুলো আমাদের আশেপাশের দেশ থেকে আসে। কিছু আসে ভারত থেকে, কলকাতা, চেন্নাই থেকে, কিছু আসে হচ্ছে সিঙ্গাপুর থেকে। কিন্তু এইগুলি আসতে গেলেই আমাদের ইন্টারন্যাশনাল রেটে ডেটা আসতে হয়, যার ফলে সাশ্রয়ী হয় না, তার উপর সময়ও বেশি লাগে। আমাদের ভিতরে হলে এটার জন্য সুবিধা হয়। এটার সাথে আমরা কন্টিনিউয়াসলি এই যে বড় বড় যারা আছেন তাদের সাথে আমরা কন্টিনিউয়াসলি এঙ্গেজড হয়ে আছি। ওনারা যে আসতে চান না তা না, কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যে জনবসতি, পপুলেশন ডেন্সিটি যেটা বলি, এরকম একটা হাইলি ডেন্সড কান্ট্রি এবং একটা হোমোজিনিয়াস টেরেন, এমন না যে আমাদের মানে দেশটা টেরেনটা অনেক বেশি ডিফিকাল্ট, তা না। অল্প জায়গার ভিতর অল্প ইনভেস্টমেন্টে আপনি অনেক সাবস্ক্রাইবারকে পাচ্ছেন। সো সেদিক থেকে এটা কিন্তু একটা লোভনীয় মার্কেট। তাহলে ওনারা আসেন না কেন? ওনারা না আসার যে দুই একটা বড় বড় কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের আনক্লিয়ার বা ইনসাফিসিয়েন্ট রেগুলেশন। ধরেন ওনারা যে আসবেন, আমাদের এখন একটা ডেটা প্রোটেকশন অ্যাক্ট নাই, আমাদের প্রাইভেসি অ্যাক্ট নাই। আমরা মাননীয় আইন উপদেষ্টাকেও বলেছি, আমাদের টেলিকম উপদেষ্টাও বলেছি, এবং ওনারাও এটা নিয়ে কাজ করছেন, ডেটা প্রোটেকশন আইন, প্রাইভেসি অ্যাক্ট। এছাড়া আরও একটা জিনিস যেটা হয়, ইনকনসিস্টেন্ট রেগুলেশন। ইনকনসিস্টেন্ট রেগুলেশন মানে হচ্ছে ওনাদের যে কিছু কিছু ডিস্ট্রিবিউটেড সার্ভার দরকার হয়, যেটাকে আমরা ক্যাশ সার্ভার বলে থাকি। যেমন বেশ কয়েক মাস আগে বা গত বছরই মনে হয় এটা হলো, হঠাৎ করে বলা হলো যে সবগুলি সার্ভার সেন্ট্রালি করার জন্য, না হলে আমরা মনিটর করতে পারছি না। সো এতে করে এটা বিজনেস অনুযায়ী ভায়াবল হয় না। আমরা যেমন সম্প্রতি এটাকে আবার খুলে দিয়েছি। সো এই যে সকাল বিকাল
নীতিমালা পরিবর্তন বা রেগুলেশনের পরিবর্তন এই জিনিসগুলো ওনাদের জন্য একটা বড় জিনিস। আরও একটা জিনিস কি, আরও একটা জিনিস হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দরকার। ধরেন গুগল বা অ্যামাজনের মতো কোনো একটা কোম্পানি যদি আসতে চায়, ওরা চাবে হচ্ছে একটা রোবাস্ট, লেটেস্ট, বড় সড়ো রকমের একটা ডাটা সেন্টার তৈরি হবে। এই কালচার মানে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি এখনও আমাদের অতভাবে তৈরি হয়নি, যার ফলে আমরা ধরেন আন্তঃ মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন এখন করছি, করে এই বড় বড় ডাটা সেন্টারগুলো কীভাবে করে করা যায় এটা করছে। এবং আমার বিশ্বাস একটা সময় এই বড় বড় কোম্পানিগুলো আমাদের এখানে আসা শুরু করবে। একটা বিষয় নিয়ে ইদানিং খুব আলোচনা হয়, সেটি হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তি নিয়ে যখন কথা হয়, আমি বিনিয়োগের প্রসঙ্গে পরে আসছি, কিন্তু স্যার রেগুলেশনের প্রশ্নে এখন নতুন করে বলা হয় যে দি আইডিয়া অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইওটি বা ইউসেজ অফ আইওটি, কারা কারা এই সেবাগুলো দেবে, 5G নেটওয়ার্ক আসলে যে এত ব্রড বেসড সেবা হয়ে যাবে, সেগুলোকে আরেকটু রেগুলেট করার ক্ষেত্রে বিটিএসসি কোনো ধরনের কার্যক্রমে নতুনত্ব আনতে চাচ্ছে কিনা, এক, সেখানেও হয়তো আইন দরকার হবে যেটা আপনারা সরকারকে বলবেন। স্পেসিফিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে কন্ট্রোল করা দরকার সেটি বোধহয় আপনারা নিজেরাও ফিল করেন। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অলরেডি আইন করে ফেলেছে। আমাদের কোনো ভাবনা আছে কিনা স্যার এগুলোকে রেগুলেট করার ক্ষেত্রে? না, তার আগে আমি আরেকটু বেসিক জায়গায় যাই। জি, বেসিক জায়গায় যাই হচ্ছে আবার আমি কমিউনিকেশনের ইভলিউশন আমাদের দেশে যেভাবে হচ্ছে সেভাবে বলি। আমাদের দেখেন, আমাদের যখন মোবাইল কোম্পানিগুলো আসে, ওনারা কি সার্ভিস নিয়ে আসলেন হচ্ছে ভয়েস কল, SMS তার সাথে একটা বাই প্রোডাক্ট হিসেবে আসলো। এই যে পুরো নেটওয়ার্ক তৈরি হলো, নেটওয়ার্ক তো অনেক ক্যাপেক্স হেভি, অনেক ইনভেস্টমেন্ট লেগেছে সারা দেশে নেটওয়ার্ক তৈরি করতে এবং মেনটেন করতে অনেক ইনভেস্টমেন্ট লাগে। এই পুরো নেটওয়ার্কের বিজনেসটা ছিল কানেক্টিভিটির উপরে, ভয়েস কল কানেক্টিভিটি। ইন্টারনেট যখন আসলো তখনও ইন্টারনেটটাকে জাস্ট একটা কানেক্টিভিটি হিসেবে দেখা হলো। সো দ্য বিজনেস কিন্তু কানেক্টিভিটিতে। অথচ দেখেন সারা বিশ্বের মতো আমরাও টাইমলি এটাকে মানে চিহ্নিত করতে পারিনি যে এই ইন্টারনেটের উপর ভর করে যে একসময় ডিজিটাল সার্ভিসের একটা বিশাল জগৎ তৈরি হবে, মানে যার কাছে এখন মনে হচ্ছে ওই ভয়েসের কানেক্টিভিটি কোনো মানে সার্ভিসই না, এরকম মনে হচ্ছে। সো এই যে বড় জিনিসটা, এটা আমরা প্রেডিক্ট করতে পারি নাই, সারা বিশ্ব পারে না, আমরাও পারি নাই। যার ফলে ওইটার জন্য যে রেগুলেশনগুলি দরকার ছিল সেই রেগুলেশনগুলো সেভাবে করে তৈরি হয় নাই। এখন দেখেন আমাদের ডিজিটাল সার্ভিস আমাদের যে তৈরি হচ্ছে না তা না, আমাদের তারুণ্যের অনেক ট্যালেন্টও আছে, কিন্তু ওই প্রপার রেগুলেশন বা গাইডেন্সের অভাবে এই জিনিসটাকে আমরা ন্যাশনাল লেভেল থেকে স্পন্সর করতে পারি নাই সেভাবে করে, ডিজিটাল সার্ভিস সেভাবে করে ফ্লারিশ করে নাই। এই রেগুলেশনগুলো যদি হবে, এইগুলোর হাত ধরে মানে এআই আমরা কোথায় ব্যবহার করব, এইটাও এখনও অনেক ক্ল্যারিটি নাই আমাদের। আস্তে আস্তে যে হচ্ছে এই ডিজিটাল সার্ভিসের সাথে সাথে এই রেগুলেশনগুলো ম্যাচিউরড হবে আমার ধারণা। একটা বিষয় স্যার, আপনি অপারেটরদের প্রসঙ্গ আনলেন, আমি এই প্রসঙ্গটা এখানে আনতেই চাই। অপারেটরগুলো নিজেরাও বলে যে তারা এখন আর টেলিকম অপারেটর হিসেবে সামনে থাকবে না, দে উইল ইভলভ অ্যাজ এ টেক কোম্পানি বা টেলি সার্ভিস কোম্পানি আর এনিথিং। কারণ আমি যদি খালি ভয়েস কলকে হিসাব করি, ভয়েস কলের প্যাটার্ন যে আসলে কমে এসেছে, এখন যে ইন্টারনেট বেসড কলের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে, সেটা একটি বড় বাস্তবতা। তাদের ব্যবসার আঙ্গিক পরিবর্তন করার ক্ষেত্রে আসলে কোনো ধরনের মানে নতুনত্ব আসবে কিনা আমি জানি না, সেক্ষেত্রে আপনারা কোনো নতুন গাইডলাইন দেবেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা কি আসলে সবাই প্রপারলি কম্পিটিটিভ মার্কেটে ব্যবসা করছে বলে আপনার মনে হয়, নাকি সেখানে সামঞ্জস্যতা আনা দরকার? একটা টেকনোলজি যখন নতুন আসে, এই টেকনোলজির পোটেনশিয়াল বুঝতে পারাটা, এইটা মানে একটা ডিপ ইনসাইট লাগে। এই জিনিসটা সবাই পারে না। আমি যেভাবে বললাম, আমরাও পারিনি। যখন ওই যে ইন্টারনেট প্রথম আসলো, আমরাও জিনিসটা বুঝতে পারিনি যে ডিজিটাল সার্ভিসটা কোথায় যাবে। কিন্তু যেহেতু ব্যবসা ছিল কানেক্টিভিটি, আপনি খেয়াল করেন কথাটা এই 15 বছর আগেও কথাটা ছিল কি, 3G যখন আসে, ফার্স্ট ইন্টারনেট নিয়ে আসে, তখন 3G প্রমিসটা ছিল এরকম যে 10% কানেক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে 1% জিডিপি বাড়বে। সেই সময়টার জন্য এটা কিন্তু একটা হিউজ জিনিস ছিল। তার উপর সরকারের বা যে কোনো সরকারের, শুধু আমাদের না, যে কোনো সরকারের একটা প্রেশার থাকে, কি প্রেশার থাকে হচ্ছে ইনক্লুসিভিটি। আপনি যদি মনে করেন সেই এমডিজি ছিল, ইনক্লুসিভিটি একটা প্রয়োজন ছিল। সো প্রায়োরিটি দিয়ে আমরা ইনক্লুসিভনেস বাড়িয়েছি। কানেক্টিভ, এখন আজকে আমার দেশের 99% জায়গায় কানেক্টিভিটি আছে। কানেক্টিভিটি তো শেষ, কানেক্টিভিটির যে ডিভিডেন্ড ছিল সেই ডিভিডেন্ড আমরা পেয়েছি। একটা কৃষক একটা দূরের মার্কেটের খবর সে নিতে পারছে, তার রেট কেমন আছে সে নিতে পারছে, সেটুকু এম্পাওয়ার্ড হয়ে গেছে। কিন্তু অ্যাটিটিউডটা আমাদের এখনও রয়ে গেছে হচ্ছে এই কানেক্টিভিটি দেওয়ার। কারণ কানেক্টিভিটি আমি দিচ্ছি, দিয়ে আপনি সার্ভিসটা দিচ্ছেন কি খেয়াল করেন। ট্রু, আমি সার্ভিসটা দিচ্ছি, আমি তো ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছি। এখনও আমাদের দেশের 60%-এর বেশি ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ হয় কিসে? এই ভিডিও স্ট্রিমিং, এন্টারটেইনমেন্ট, এইসব সোশ্যাল মিডিয়া, এইসবে। এখন আপনি খেয়াল করে দেখেন,
আমরা যখন এই অপারেটরদেরকে বলি, ওনারা বলে আমরা তো ভ্যালু ক্রিয়েট করছি। কারণ এই ভ্যালুটা কি, যে এই ভ্যালুটা অপারেটররা বিজনেস মনে করছে যে এটা ভ্যালু ক্রিয়েট করছে, কিন্তু আসলে মানুষের কি ভ্যালুটা দরকার ওইখানে আমরা এখনও যাচ্ছি না। যার ফলে এটা অনেকটা প্যাটার্নালিস্টিক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, যে আপনি জোর করে একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছেন এবং বাধ্য হয়ে গ্রাহক সেই প্রোডাক্ট নিচ্ছে। অথচ দেখেন আমার কৃষকের, আমি জানি সোশ্যাল মিডিয়া দরকার, বিপিএল হচ্ছে, বিপিএল খেলা দেখা দরকার, কিন্তু বিপিএলের উপরে ইন্টারনেটে এসে বাজি ধরার চেয়ে ওর অনেক বেশি দরকার হচ্ছে যে আমার এই মুহূর্তে আমার কি বীজ লাগাবো, এই বীজটা আমি কোত্থেকে আনবো, কবে লাগাবো, এটা সারটা কোত্থেকে আনবো, এটার মার্কেটটা আমি খুঁজে বের করে সেখানে আমি ট্রান্সপোর্টেশন নিজে সিলেক্ট করে কীভাবে পাঠাবো যেন মধ্যস্থি ভোগী হয়। এই যে দেখেন ফ্রম দ্য সাইড অফ দ্য সাবস্ক্রাইবার, যে সাবস্ক্রাইবারের কী সার্ভিস দরকার এইটা আমার ইন্ডাস্ট্রি দেখছে না। তার মানে আমি যদি অন্যভাবে বলি, ইন্ডাস্ট্রি এখনও যেটা দেখছে, হচ্ছে যে ওনারা ইকোনমিস্টরা ভালো বলবেন, ওনারা যে বলেন কনজিউমার সারপ্লাসের কথা বলেন, এখনও ওনারা টার্গেট করে আছেন কনজিউমার সারপ্লাস থেকে কতটুকু কে নিতে পারে। বাট আমাদের এখন দরকার হচ্ছে, টেলিকমিউনিকেশন হচ্ছে একটা এনাবলিং সেক্টর, বাকি সেক্টরগুলোকে সে এখন প্রোডাক্টিভিটি বাড়ায়, এটা হচ্ছে টেলিকমের কাজ। সেই ক্ষেত্রে টেলিকমে যারা ব্যবসা করবেন তারা যদি কনজিউমার সারপ্লাস থেকে নেওয়ার জন্য টার্গেট না করে কনজিউমার সারপ্লাস বাড়ানোর জন্য, ক্রিয়েট করার জন্য যদি টার্গেট করেন, ওনারা যদি সাবস্ক্রাইবারকে তার জীবন জীবিকার জন্য এনাবল করেন, এম্পাওয়ার করেন, আমার মনে হয় সেটা তাতে ইন্ডাস্ট্রিটাও সাস্টেনেবল হবে, প্রফিটও বাড়বে, ডাইরেক্ট প্রফিট এবং ইনডাইরেক্ট প্রফিট সবাই মনে হয় বাড়বে। স্যার, আপনি যে কানেক্টিভিটির কথা বলছেন, আপনি নিশ্চয়ই এটা জানেন এবং আপনি অভিযোগ নিশ্চয়ই পেয়েছেন যে 4G সব বাংলাদেশে ছড়িয়ে যাবে, সেরকম এক ধরনের কানেক্টিভিটির কথাও কিন্তু আমাদের মোবাইল অপারেটররা বলেছিল। আপনি বাংলাদেশের সব প্রান্তে গেলে এখনও 4G পাবেন, অনেক জায়গায় এখনও 3G দিয়ে নেটওয়ার্ক চলে, ওতে হয়তো ইন্টারনেটটা প্রপারলি ইউজ করা যায় না, টেলিকম কানেক্টিভিটি থাকে, কিন্তু স্যার কানেক্টিভিটির বাজারেও কি আসলে মোবাইল অপারেটররা তাদের শতভাগ প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে? না, পারছে না। বাট এটা শুধু এবং এই আমি একটু ইন্টারাপ্ট করি, এটা হলে তারা প্রশ্ন করলে তারা বলেন যে তাদের ওখান থেকে এনাফ রেভিনিউ জেনারেশন হবে না, এই জন্য তারা অনেক জায়গাতে এখনো তারা যাননি। ব্যাপারটা যে একেবারে ভুল না তা না, কিন্তু তার মানে যে জিনিসটা প্রয়োজন নেই আমাদের তা না। এইটাও আমার ধারণা, যে সরকারই যখনই থাকবে না কেন, প্রত্যেকটা সরকারের এইটা একটা প্রায়োরিটি হবে যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সমস্ত মানুষকে কানেক্ট করা এবং সেবা দেওয়া। টেলিকম অপারেটররা শেষ পর্যন্ত নেটওয়ার্ক নিয়ে যেতে পারেন নাই, বাট এটার দায় শুধু টেলিকম অপারেটরদের না, এটার দায় ট্রান্সমিশনেরও, এটার দায় আমাদের পলিসিরও দায়। এবং নেটওয়ার্ক নিলেই যে সার্ভিস পাবে তা না। একটা বড় জিনিস আপনি খেয়াল করেন, আমাদের সে রেগুলেশনের আমাদের প্রায়োরিটি কী? আমাদের প্রায়োরিটি হচ্ছে তিনটা। একটা হচ্ছে নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো, একটা হচ্ছে সার্ভিস তৈরি করা, আর সেই সার্ভিসটা ব্যবহার করবে কী দিয়ে? ডিভাইস দিয়ে। সো আমার একটা 4G এনেবল একটা স্মার্টফোন যদি না হয়, একটা স্মার্টফোন ছাড়া এটা আমরা করতে পারি না। কিন্তু এখনও আমরা স্মার্টফোনের দাম সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ডেবল করতে পারি নাই। স্মার্টফোনের এখন অনেক দাম বেশি। এটা নিয়ে আমরা খুব ক্লোজলি কাজ করছি যারা মুঠোফোন তৈরি করেন তাদের সাথে। ওনাদের একটাই কথা, ওনারা শুধু বলেন যে বাইরে থেকে স্মাগলড হয়ে অনেক আসে, সেই জন্য আমরা মার্কেট পাই না। এইটা নিয়ে আমরা কাজ করছি, খুব শিগগিরই আমরা পারবো একটা যৌক্তিক লেভেল পর্যন্ত এই জিনিসটাকে বন্ধ করে ফেলতে পারবো। কিন্তু আমার স্টাডি বলে শুধু এটা বন্ধ করে ফেললেই যে দাম অ্যাফোর্ডেবল হয়ে যাবে তা না। আরও দরকার হবে কি? আরও দরকার হবে, সবচেয়ে বড় যেটা দরকার হবে সেটা হচ্ছে ট্যাক্স কমানো। আমরা রেগুলেটর, সরকারের ট্যাক্স কমানোর জন্য আমরা কখনো কোথাও বলি না, কারণ ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে সরকারের। কিন্তু এই একটা ব্যাপার আমরা মনে করি এটা এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত আমি স্মার্টফোনটাকে একেবারেই সাধারণের নাগালের মধ্যে না আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি ডিজিটাল সার্ভিসটা দিতে পারছি না। তাদেরকে না দিতে পারলে বিশাল একটা জনগোষ্ঠী এই ডিজিটাল সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যার ফলে আমরা সরকারকে অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি এই ট্যাক্সগুলোকে কমিয়ে নিয়ে আসার জন্য। স্যার, ছোট্ট করে আমি আরেকবার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে অবৈধ হ্যান্ডসেট কি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে? জনগণ বা দর্শকরা জানতে চান। অবৈধ হ্যান্ডসেট বন্ধ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা শতভাগ পারবো কিনা জানি না, তবে একটা গ্রহণযোগ্য পর্যায়ে বন্ধ করে ফেলতে পারবো এবং এটা বন্ধ হবে পর্যায়ক্রমে। ওকে, আমরা একটি বিরতি নিচ্ছি দর্শক। বিরতির পর ফিরে এসে আমরা বিটিআরসি চেয়ারম্যানের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। স্যার, আমরা যখন আলোচনা করছিলাম আমি প্রশ্ন করেছিলাম যে নতুনত্ব নিয়ে একটু কথা বলবো। আমি
যে অপারেটরদেরকে নিয়ে আমরা তখন কথা বলছিলাম, অনেকেই জানতে চান বাংলাদেশের নতুন অপারেটর আসবে কিনা, কারণ সব অপারেটররা ভালো করতে পারছে না। তার একটা বড় উদাহরণ আসলে ছিল যে দুইটা অপারেটরের এক হয়ে মার্জ হয়ে যাওয়া। তো এরকম মানে বাজারে আসলে নতুন মোবাইল অপারেটর আসবে কিনা, এবং আমি খালি মোবাইল অপারেটর বলতে রাজি না, আমি বলতে চাচ্ছি নতুন ইন্টারনেটকে কেন্দ্র করে বা নতুন ধরনের নেটওয়ার্ককে কেন্দ্র করে যে নতুন নতুন ইনোভেটিভ ইনভেস্টমেন্টগুলো আসতে পারে, সেগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে আপনারা নতুন কোনো পরিকল্পনা করছেন কিনা? নতুন অপারেটর আসবে কিনা এটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি, আমি যে বললাম আমাদের নেটওয়ার্ক টপোলজিটাকে আমরা যে রিভিউ করছি, তার উপর এটার পরে আমি বলতে পারবো। কিন্তু যে কনসিডারেশনগুলো আমাদের আছে, প্রথম কনসিডারেশন হচ্ছে আমাদেরকে সেবার মান বজায় রেখে ওকে দামকে সাশ্রয়ী করতে হবে। সাশ্রয়ী করতে গেলে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী আছেন, মধ্যস্বত্বভোগীদেরকে বাদ দিতে হবে। সো সেদিক থেকে লাইসেন্সিং ক্যাটাগরি যে আছে সেটা কমবে বলে আমার ধারণা। এখন কমার পরে আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে কারোর মনোপলিস্টিক বিহেভিয়ার করার সুযোগ আছে কিনা। সেই জন্য নাম্বার অফ লাইসেন্সটাকে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিতে হবে। সো ওই স্টাডিটা করার আগ পর্যন্ত আমি এটা বলতে পারছি না। স্যার, এটার ক্ষেত্রে একটা লজিকও আছে যে 5G হলে অপারেশনের এরিয়া অনেক বেশি স্পেশাস হয়ে যাবে, ব্রড হয়ে যাবে। এটা এই পরিমাণ অপারেটর দিয়ে আসলে এটা করা সম্ভব হবে কিনা, আপনি কি তাই মনে করেন? এইটা আমি স্টাডি ছাড়া এটা এই মুহূর্তে বলতে চাই না। ঠিক আছে, একটি বিষয় এটি হচ্ছে, আমি একটু নতুন করে আনতেই চাই, মানে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য আরেকটু আপনারা পুশ করবেন কিনা। হয়তো মনোপলি এখন হচ্ছে না, কিন্তু কোয়ালিটি কল ড্রপ নিয়ে খুব কথা হয়। ইন্টারনেট সার্ভিসের রেট এবং ইন্টারনেট সার্ভিসের রেট অনুযায়ী যে সার্ভিস, সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। এটি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন। কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা আগেও ছিল, এখনও আছে। কোয়ালিটি অফ সার্ভিসের আমি যদি মোটা দাগে বলি, 2-3টা জিনিস, মানে অনেক প্যারামিটার আছে, বাট 2-3টা প্যারামিটার আমাদের চোখে বেশি আসে। একটা হচ্ছে কল ড্রপের কথা যেটা বললেন, একটা হচ্ছে কল কোয়ালিটি, আর একটা হচ্ছে ডেটার যে স্পিড। মূলত এই 3টা নিয়েই আমরা সাধারণত কনসার্ন হয়ে থাকি। এখন একজন গ্রাহক লাস্ট মাইল সলিউশন উনি যার কাছ থেকে পান, উনি মনে করেন ফল্টটা তাদেরই। আমি যে আইএসপির কাছ থেকে নিলাম ওই আইএসপির ফল্ট, আমি যে মোবাইল অপারেটরের কাছ থেকে নিলাম মোবাইল অপারেটর ফল্ট। বাট এর পিছনে যে একটা বিশাল নেটওয়ার্ক আছে, এবং এই পুরা নেটওয়ার্কের মানে সম্মিলিত ইফেক্টটাই হচ্ছে মানে কোয়ালিটি অফ সার্ভিস গ্রাহকের জন্য। আমরা যদি দেখি আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের যে গাইডলাইন আছে, আমাদের কল ড্রপের কথা যদি বলি, ওদের গাইডলাইন হচ্ছে 2% পর্যন্ত অ্যাকসেপ্টেবল। কারণ কল ড্রপ নানা রকম টেকনিক্যাল কারণে হয়, যদিও আমাদের 1.5-এরও অনেক নিচে, 1.5%-এরও অনেক নিচে এটা, যদিও 2%-এর মধ্যে আছে। বাট 19 কোটি গ্রাহকের দেশে 1.5%ও অনেক। যার ফলে আমরা প্রথমত চিন্তা করছি এই কোয়ালিটি অফ সার্ভিসের যে গাইডলাইনটা আছে, যে পলিসিটা আছে, সেটা আমরা চেঞ্জ করব, এবং এটা ফাইনাল পর্যায়ে আছে অলমোস্ট। এটা আমরা খুব শিগগিরই নতুন করে করতে পারবো। কিন্তু শুধু রেগুলেশন দিয়ে হবে না, এর পিছনে দরকার হচ্ছে আরও রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে স্পেকট্রাম। রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক। এটা কোনোটাই রাতারাতি চেঞ্জ হওয়ার মতো জিনিস না। স্পেকট্রামের যেমন আমরা আরেক দফা একটা অকশন এই বছর করার পরিকল্পনা করছি, হয়তো জুনের আগেই আমরা করে ফেলতে পারবো, স্পেকট্রাম কিছুটা বাড়বে। নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে আমাদের পুরা টেলিকম নেটওয়ার্কের কথা যদি বলি, এই প্রবলেমের অ্যাট দ্য হার্ট অফ দ্য প্রবলেম হচ্ছে ট্রান্সমিশন নেটওয়ার্ক। এই ট্রান্সমিশন নেটওয়ার্কটা এখনও ভাগাভাগি করে আছে এনটিটিএন অপারেটর যারা আছে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর কাছে। আমাদের এখানে একটা সিরিয়াস প্রবলেম আছে, ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ ভ্যালু ক্রিয়েশন। এই জিনিসগুলো নিয়ে আমরা দফায় দফায় এনটিটিএন এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বসছি। এই জায়গাটা যদি একটা ক্ল্যারিটি আনতে পারি, একটা এফিসিয়েন্সি যদি আনতে পারি, এবং যদি সাশ্রয়ী হয়, আমার ধারণা কোয়ালিটি অফ সার্ভিসের উপর একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট হবে। আমি একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি জানতে চাই, কারণ আমি মনে করি আপনি এটা উত্তর দেওয়ার একদম যথার্থ ব্যক্তি, কারণ আপনি একদম শিক্ষকতাও করেছেন বিশ্ববিদ্যালয়ে, এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা করতে চাই। আমাদের যে টেলিকম সেক্টর বলি বা আইসিটি সেক্টর বলি, এইটিকে সামনে যেভাবে আমরা রেভলিউশন হবে ভাবি বা এভলিউশন হবে ভাবি, এইটিকে অ্যাড্রেস করার জন্য আমাদের প্রপার ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? কনসিডারিং দ্য ফ্যাক্ট, অনেকেই নতুনরা বা ইয়াং জেনারেশনরা মনে করে যে বাংলাদেশের প্রযুক্তির বাজার আসলে সবসময় এরকম ঢিমে তালে এগোবে, তাদের যদি তাদের ক্যারিয়ার বাঁচাতে হয় তারা বিদেশ চলে যাওয়া উচিত, কারণ তারা মনে করে বাংলাদেশের প্রযুক্তির বাজার বা টেলিকম সেক্টরকে যে বাজার, সেটা আসলে খুব বড়, খুব দ্রুত চাঙ্গা হবে না, এটা সময় লাগবে। আসলে কি তাই? আপনি এমন একটা সময় আমাকে প্রশ্ন করলেন, এখন আমি যদি বলি এই জেনারেশনের কথা, যে এই জেনারেশনের ক্যাপাবিলিটির উপর আমার অনেক ভরসা, এটা আপনি বলতেই পারেন স্যার জুলাই রিভলিউশন দেখার পরে আমি কথা বলছি। বাট আসলে তা না। আমি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও ছিলাম।
আগেও আমার অনেক জায়গায় অনেক কথাবার্তা আছে, বিকজ আমি এদেরকে অনেক কাছ থেকে দেখেছি এবং এদের পটেনশিয়ালের উপর আমার কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। আইসিটি পার্টিকুলারলি এই টেকনোলজির কথা যদি বলেন, আমাদের তরুণ প্রজন্মের সম্ভাবনা অপার। এদের কোনো ল্যাকিংয়ের জন্য আমাদের এই প্রবলেমটা হয় নাই। আমি ছোট ছোট এক্সাম্পল দিই। ধরেন 2007-08 ওই রকম একটা সময়ে যখন কল সেন্টারের বিজনেস আসা শুরু করলো, যেটাকে আমরা এখন ধরেন বিজনেস প্রসেস আউটসোর্সিং বলি, আমরা দেখলাম এই মার্কেটটা আমরা ধরতে পারলাম না, চলে গেল আমাদের পাশের দেশের উপরে। তখন শুনেছিলাম এটা হয়তো আমাদের ইংরেজি দক্ষ ইয়াং জেনারেশন নাকি তখন ছিল না, যদিও আমি পুরোপুরি জিনিসটা বিশ্বাস করি না। পরবর্তী সময় দেখেন আরেকটা ওয়েভ আমরা মিস করলাম কোথায়? আমাদের যারা তরুণরা আছেন টেক সেভি, অনেক টেক সেভি, সফটওয়্যার বা ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে এনারা অনেক ভালো করতে পারতেন, বিকজ অনেক ট্যালেন্ট ছিল আমাদের দেশ থেকে, তো অনেক ট্যালেন্ট বাইরে চলে গেল। তখনও আমরা এই টেলিকম ইন্ডাস্ট্রিকে বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে এদেরকে প্যাট্রোনাইজ করার দরকার ছিল, কারণ তো সবাই ছোট ছোট অপারেটর, ওর বড় ক্যাপিটাল নাই, আমাদের একটা প্যাট্রোনাইজেশন দরকার ছিল। এর আগে আমি যখন ছিলাম, আমার মনে আছে প্রায় 2-2.5 বছর চেষ্টা করে ওই টেলিকমিউনিকেশন ভ্যালু এডেড সার্ভিস একটা গাইডলাইন, ওটা খুব একটা হাম্বল এফোর্ট ছিল, জোর করে করা হয়েছিল এটা। কারণ হচ্ছে এই যে বড় বড় মোবাইল অপারেটররা ছিলেন, ওনারা এই কন্টেন্ট যারা ডেভেলপ করতেন বা সফটওয়্যার করতেন, এদেরকে খুব একটা অ্যাক্সেস দিতে চাইতেন না। তখন যদি এই মোবাইল অপারেটররা তাদেরকে বা ইন্ডাস্ট্রি ইন জেনারেল যদি তাদেরকে স্পন্সর করা হতো, আজকে আমাদের দেশের ডিজিটাল সার্ভিসের ইন্ডাস্ট্রিটা উড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট, অনেকই উন্নত হতে পারত। এটা করেন নাই। এই যে আমি শুরুতে বললাম যে আমরা ভুল করেছি, এটাও একটা ভুল। এখন দেখেন, আপনি বললেন মোবাইল অপারেটররা শুধু আমাদের দেশে না, সারা দেশে মোবাইল অপারেটররা এখন চাচ্ছেন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসেবে ট্রান্সফর্ম করার জন্য। অথচ তখন করলে কিন্তু এখন আমাদের যেটা আছে, আবার একটা অপার সম্ভাবনার জায়গা হচ্ছে ডিজিটাল সার্ভিস। কিন্তু আমাদের যারা ডিজিটাল সার্ভিস যে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এই ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে মোটামুটি ব্যক্তি উদ্যোক্তাদের উদ্যোগের জন্য। কিছু কিছু স্পিরিটেড লোকজন দুঃসাহস করে কিছু তৈরি করছেন, সেটা তৈরি হচ্ছে। কিন্তু ওভারঅল একটা ন্যাশনাল লেভেলে যেটুকু স্পন্সরশিপ দরকার, যেটুকু প্যাট্রোনাইজেশন হলে একটা ফর্মিডেবল মার্কেট তৈরি হবে, সেটা এখনও অভাব আছে। কারণ হচ্ছে এই ডিজিটাল সার্ভিসেরও যে রেগুলেশন, এটা কে করবে, কিভাবে করবে, এই ক্ল্যারিটিটাও তৈরি হয় নাই। সো এইখানে আমরা কাজ করার চেষ্টা করছি, ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশন করে এটাকে কাজ করার চেষ্টা করছি। বিটিআরসি ইতিমধ্যেই এই যে তরুণ উদ্যোক্তা যারা আছেন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, তাদেরকে নিয়ে আমরা একটা রাউন্ড টেবিল আমরা করেওছি, একটা ফার্স্ট অফ ইটস কাইন্ড। সো এইভাবে করে আমার কাছে মনে হয় আমাদের দেশে ডিজিটাল সার্ভিস তৈরি করার অপার সম্ভাবনা। ইন্টারনেট লিটারেসি বাড়ানোর ক্ষেত্রে এক ধরনের আমার একটা অবজারভেশন মনে হয় যে ইন্টারনেট লিটারেসিটা যদি প্রপার থাকতো, তাহলে হয়তো আমরা এই টেক সেভি জেনারেশনকে আরেকটু ভালো মতো কাজে লাগাতে পারলাম। এইটা নিয়ে অপারেটর আমরা দেখেছিলাম মাঝখানে কিছুদিন কাজও করেছিল, প্রান্তিক পর্যায়ের কথা আমি বলছি। সেটি আরেকটু ইনশিওর করা দরকার বলে আপনি মনে করেন কিনা? আদারওয়াইজ তো এভরিওয়ান ইজ অ্যাকচুয়ালি ওয়েস্টিং দেয়ার টাইম। এটি নিয়ে আসলে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? আমি মনে করি, আপনারা যদি বলেন ইন্টারনেট লিটারেসির ন্যাক আছে কিনা, আমাদের পুরো জাতির এই ন্যাকটা আছে। ইভেন আমি গ্রামেগঞ্জেও দেখেছি, লেখাপড়া জানেন না, ওই ছবি টবি দেখে ওনারা ইয়ে করে ফেলতে পারেন। এবং এই লিটারেসির যে এফোর্ট, এটা একটা নেশন ওয়াইড একটা এফোর্ট হতে হবে, নেশন ওয়াইড একটা ক্যাম্পেইনের মতো হতে হবে। শুধু অপারেটরদেরকে দিয়ে হবে না, এটা একাডেমিক ইয়েতেও আস্তে আস্তে ইয়ে করা হচ্ছে। এই লিটারেসিটা বাড়াতে হবে। পাশাপাশি আমার কাছে মনে হয় কিছুটা রেগুলেটরি সাপোর্ট, পলিসি সাপোর্ট লাগবে। কেমন পলিসি সাপোর্ট? ধরেন একটা লিটারেসি ডিমান্ড তৈরি হতে হবে। ডিমান্ড তৈরি হওয়ার আমি যদি এক্সাম্পল দিই, আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি, আমরা বলি যে আমাদের দেশে যথেষ্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট নাই। এই এক্সপার্ট কারা তৈরি করবে? ইউনিভার্সিটিগুলো তৈরি করবে। বাট ইউনিভার্সিটি যে তৈরি করবে, তার ইনসেন্টিভ কী? ও তো ডিমান্ড লাগবে। ডিমান্ডটা কোত্থেকে হবে? এখানে যদি এরকম রেগুলেশন বা পলিসি সাপোর্ট হয় যে এই ধরনের নেটওয়ার্ক করতে গেলে এই রকম সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইজ মাস্ট, তখন কমপ্লায়েন্স ইস্যুতে একটা ডিমান্ড তৈরি হবে। ডিমান্ড তৈরি হলে ইউনিভার্সিটিগুলো এগিয়ে আসবে। সো আমার মনে হয় জিনিসটাকে হলিস্টিক দেয়, এটা একটা এক্সাম্পল। জাস্ট একটা হলিস্টিক্যালি যদি দেখি, এটা বাড়ানো সম্ভব এবং প্রয়োজন এটা বাড়ানোর। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটা করতে চাই, সেটি হচ্ছে যে বিটিআরসিকে স্বাধীন কমিশন হিসেবে কাজ করতে পারার যে সুযোগ, সেটি আসলে সামনে কতটা অবারিত হয়েছে? আপনারা এখন কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন? এটা আমার শুরুতে করা দরকার ছিল মনে হয়। না, আগে বুঝতে হবে কমিশনকে স্বাধীন হওয়ার দরকার আছে কিনা। আচ্ছা, এইটা বুঝতে গেলে আগে বুঝতে হবে কমিশনের রোলটা কী। মানে আপনি যদি দেখেন, আমরা সবাই জানি কোল্ড ওয়ার পরবর্তী সময়ে যখন ডেভেলপমেন্টগুলি শুরু হয় সারা বিশ্বেই, তখন দেখা গেল যে শুধুমাত্র পাবলিক সেক্টরের পক্ষে ডেভেলপমেন্ট করা সম্ভব না, প্রাইভেট সেক্টরে হেল্প লাগবে।
কিন্তু রিসোর্স তো সব পাবলিক সেক্টরে। সো তখন যে প্রধান দুইটা কারণে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর তৈরি করা হয়েছিল, তার একটা কারণ হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে রিসোর্সটাকে একটা ইকুইটেবল করা, এটা একটা কারণ। আরেকটা কারণ ছিল যে প্রাইভেট সেক্টর যে আসবে, গভর্নমেন্ট মদতপুষ্ট কেউ কেউ এসে আবার মনোপলিস্টিক হয়ে যায় কিনা। সো ইউ নিডেড এ রেফারি। সো একটা বিভিন্ন সেক্টরের তৈরি হয়েছে, টেলিকম সেক্টরের তৈরি হয়েছে। আমাদের এখানে দেখেন, আমাদের এখানে 2001-এ টেলিকম অ্যাক্টের মাধ্যমে একটা রেগুলেটর তৈরি হয়েছে। এখন রেগুলেশনের সারা পৃথিবীতে যদি দেখেন, কোথাও যে রেগুলেটর 100% স্বাধীন তা না। এই স্বাধীনতার দুইটা ধরন আছে, একটা হচ্ছে ফর্মাল ইন্ডিপেন্ডেন্স, একটা হচ্ছে ইনফর্মাল ইন্ডিপেন্ডেন্স। ফর্মাল ইন্ডিপেন্ডেন্স বেশিরভাগ জায়গায় আছে, ইনফর্মাল ইন্ডিপেন্ডেন্স দেশ ভেদে কালচার ভেদে হয়তো ইয়ে করে। আমাদের এখানে ফর্মাল ইন্ডিপেন্ডেন্স ছিল 2001 পর্যন্ত, 2010 পর্যন্ত। 2001 আইনে বলা হয়েছে স্বাধীন কমিশন প্রতিষ্ঠা করার জন্য আইন হইল। সেই অনুযায়ী বিটিআরসি করার কথা কি, বিটিআরসি লাইসেন্স দেওয়ার কথা, লাইসেন্স রিভোক করার কথা, ট্যারিফ দেওয়ার কথা, পানিশমেন্ট দেওয়ার কথা, স্পেকট্রাম ইত্যাদি সব কিছু বিটিআরসি করার কথা। তাহলে সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে পলিসি দেওয়া, সেই পলিসি অনুযায়ী বিটিআরসি রেগুলেট করার কথা। আর আইন করবে কে? সংসদ। এটাই তো ছিল। 2010-এ এসে সব কিছুই ঠিক থাকলো, এখনও বলা হলো বিটিআরসি এগুলি সব কিছু করবে। শুধু একটা ছোট্ট চেঞ্জ করা হলো, কি বললো যে সরকারের পূর্ব অনুমোদন নিতে হবে। পূর্ব অনুমোদন নিতে বলায় প্র্যাকটিক্যালি বিটিআরসির স্বাধীনতাটা চলে গেল, একটা ব্যাকডোর তৈরি হলো। ওই যে আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে নানা রকমের লাইসেন্স, যেখানে 5টা-6টা লাইসেন্স দরকার সেখানে 7-8টা লাইসেন্স হয়ে গেল। কেমন করে হলো? বিকজ দের ইজ এ ব্যাকডোর, যার ফলে পছন্দের মানুষ ছাড়া লাইসেন্স পাবে না। এটা যদি থেকে যায়, মানে আমি যদি বলি আমাদের টেলিকম সেক্টরে একটা রিফর্ম যদি করা যায় এই সময়টায়, তাহলে দিস শুড বি নাম্বার 1 রিফর্ম, যে রেগুলেটরকে স্বাধীন করে দেওয়া। কারণ স্বাধীন করে না দিলে এই ব্যাকডোরটা যদি থেকে যায়, আমরা যত রিফর্মই করি এটা সাস্টেনেবল হবে না। ওকে, আমরা তেমনটা আশা করি। স্যার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। দর্শক, যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওপিনিয়ন আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।